করি, অপেক্ষাতে বিশ্বাসী। সাফল্য হোক কিংবা মানুষ, সব কিছু সঠিক সময়ে আসে। সেই সময়ে অপেক্ষাকৃত মানুষটার চেয়ে সুখী আর কেউ হয় না। যে জিনিসটা মানুষ তাড়াতাড়ি অর্জন করে সেটা সাধারণত ক্ষণস্থায়ী হয়, আর যেটা দীর্ঘ অপেক্ষার পর আসে সেটা হয় দীর্ঘস্থায়ী। তাই আমি প্রতিনিয়ত অপেক্ষায় বিশ্বাসী, কারণ শেষটা যে সত্যিই সুখের। হয়তো এই অপেক্ষাতেই জীবনের সবচেয়ে বড় প্রশান্তি লুকিয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান। আজকের ভিডিওটা শুরু করেছিলাম ঝলমলে রোদ এবং আমার সুন্দর বারান্দাটা দিয়ে। তো বারান্দা থেকে এসে নাস্তা বানিয়েছিলাম। নাস্তা বলতে আজকে পাউরুটি আর কলা, সেই সাথে চা ছিল। তো নাস্তাটা করে বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর সোহানার রুমে এদিকে জানালা দিয়ে একটু রোদ পড়ে, তো সেই রোদে ফ্রিজ থেকে আচারগুলো নামিয়ে একটু রোদে দিলাম। আপনারা তো সবাই জানেন আমাদের বাসার ছাদ সবসময় তালা বন্ধ থাকে, তো আমরা সেখানে যেতে পারি না, কিছু রোদ্রেও দিতে পারি না। এইভাবেই জানালা দিয়ে যখন রোদ উঁকি মারে তখন সেই রোদ্রে এইভাবে আচারগুলো শুকাতে দিতে হয়। তবে এখন কিন্তু রোদের অনেক তাপ, খুব ভালোভাবে আচারগুলো শুকিয়েছিল এবং গরম হয়েছিল। তো তারপরে চলে আসলাম মুস্তাকিমকে স্কুলে দেওয়ার জন্য। এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের। আসলে মন মানসিকতা তেমন একটা ভালো না, ভিডিও করতে বা ভিডিও দিতে একদমই ইচ্ছে করে না। তারপরে ইউটিউবের কথা ভেবে, চ্যানেলের কথা ভেবে আবারও সেই ইউটিউবে আসতে হয় ফিরে। এত দূর এসে আসলে পিছিয়ে যেতে পারছি না, সেজন্যই। তবে এভাবে কতদিন ইউটিউবে থাকতে পারবো জানি না, আমার একদমই ইউটিউবে কাজ করতে ইচ্ছে করছে না। এইভাবে চলতে থাকলে একটা সময় দেখা যায় কি ইউটিউব থেকে আমার বিদায় নিতে হবে। তো যাই হোক, এখানে কিছু ফল দেখতে পাচ্ছেন, ফলগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। এর আগে যে আপেলগুলো ছিল, ওই আপেলগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল। বড় বোনের ছেলে আমাদের বাসায় এসেছিল, ও আমাদের জন্য কিছু ফল এনেছে, সেই ফলগুলোই গুছিয়ে রাখছি। যখন এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন তখন আমার বোনের ছেলে ইতালিতে থাকবে, আর যখন আমি ভিডিওটা করেছিলাম তখন ও বাংলাদেশে ছিল। যাওয়ার আগে আমাদের সাথে দেখা করার জন্য ঢাকায় এসেছিল। ঠিক সেই সময়ের ভিডিওটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই ভিডিওটা অনেক দিন আগেরই করা ছিল। ওই যে বললাম, ভূমিকম্পের পর তেমন একটা মন মানসিকতা ভালো না। ভিডিও করতে, ভিডিও দিতে বা ভিডিও এডিটিং করতে কিছুই ইচ্ছে করছে না। সারাক্ষণই একটা মনের মধ্যে ভয়, আতঙ্ক কাজ করছে। তারপরও বলবো আল্লাহ ভরসা, আল্লাহ পাক যা করেন আমাদের ভালোর জন্যই করেন। তো ফলগুলো গুছিয়ে রেখে কিছু মশলা জারে ভরে নেব। তো এই যে মশলার জারটা, একই সাথে সব কিছু প্লাস্টিকের। তো এই জারটা কেনার পর কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়েছে। একটার মধ্যে সব কিছু রাখা যায়, আর একটা জারের মধ্যেই সব কিছু রেখে আমি অনায়াসে কাজ করতে পারি। তো এই প্লাস্টিকের জারটা আমি গতকাল রাতে ধুয়ে রেখেছিলাম, এখন সকালে শুকিয়ে গিয়েছে। তো লবণ, হলুদ, মরিচ, তারপর ধনিয়ার গুঁড়া, এগুলো সব জায়গা মতো রেখে দিব। সংসারের কাজগুলো গুছিয়ে করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর আমি আমার সংসারের কাজগুলো সবসময় একা হাতেই করি, একা হাতে করতেই পছন্দ করি। সত্যি কথা বলতে, কেউ কাজ করলে আমার সেই কাজটা পছন্দ হয় না, আমার মনের মতো হয় না। তাই আমি কাউকে দিয়ে কখনো কোনো কাজ করাই না। আমার যত কষ্টই হোক, আমি আমার কাজগুলো নিজে করতেই পছন্দ করি। হয়তো কিছু সময় আগে বা কিছু সময় পরে, আমার কাজগুলো আমি সবসময় নিজের হাতেই করতে পছন্দ করি। তো যাই হোক, এখানে মশলাগুলো জায়গা মতো রেখে দিলাম। তো আপনাদের ভাইয়া 4টা মুরগি এনেছিল, সোনালি মুরগি। তো এই মুরগিগুলো কেটে তারপর আমি আজকে রান্না করব একটা, আর 3টা মুরগি রেখে দিব। এছাড়াও ফ্রিজে গরু গোশত ছিল, আর ছিল ফার্মের মুরগি। তবে ফ্রিজে তেমন একটা মাছ ছিল না, মাছের অনেকটাই সংকট ফ্রিজে।
বাচ্চারা যেহেতু মুরগিটা পছন্দ করে তাই বেশিরভাগ মুরগিটা আনা হয়। আর ফার্মের মুরগি আনা হলে দেখা যায় কি আমি তেমন একটা খাই না, সেজন্য আপনাদের ভাইয়া এখানে সোনালী মুরগি এনেছে। আর বোনের ছেলে যেহেতু এসেছে সেই জন্য মুরগি রান্না করব আজকে। তারপর হচ্ছে গরু গোস্ত আনা হয়েছিল, তো গরু গোস্তটা আজকে আর রান্না করব না, সেটা আবার আগামী কালকে রান্না করে দিব। আমাদের বাজারটা কিন্তু একসাথে হয় না, আমরা বাজারটা সপ্তাহে করি কিংবা প্রতিদিন করি। যেমন দেখা যায় আপনাদের ভাইয়ের সামনে কোনো মাছ পড়লো, পছন্দ হলো, নিয়ে আসলো, বা ফ্রিজে মুরগি নাই মুরগি নিয়ে আসে, গরু গোস্ত নাই গরু গোস্ত নিয়ে আসে। তো এইভাবেই আমাদের বাজার করা হয়। মাসিক বাজার বা সাপ্তাহিক বাজার বলতে আমাদের কখনোই সেরকমভাবে হয় না, তাই সেইভাবে আপনাদের সাথে কখনো শেয়ার করাও হয় না। আর আমাদের বাজারটা বেশিরভাগ রাতে আসে, তাই সেভাবে ক্যামেরার মধ্যে ধারণও করতে পারি না, কারণ ওই টাইমটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে 4টা মুরগি 1600 টাকা দিয়ে আনা হয়েছিল। তো 4টা মুরগি কিন্তু আমাদের 1 মাস হয়ে যাবে খুব সুন্দরভাবে। আজকে একটা রান্না করব আর 3টা আমি 3টা বক্সে রেখে দিলাম। এছাড়া দেখা যায় ফ্রিজে যে মুরগির গোস্ত আছে, মানে ফার্মের মুরগি, তারপর গরু গোস্ত আর যে কিছু মাছ, এর মধ্যে তো দেখা যায় আপনাদের ভাইয়া আবারও মাছ নিয়ে আসবে, গরু গোস্ত নিয়ে আসবে যখন তার সামনে পড়বে বা ভালো লাগবে। এভাবেই কিন্তু আমাদের মাস চলে যায়। আর আমরা যারা মধ্যবিত্ত তারা কিন্তু খুব সুন্দর করে সংসারটা বুঝে শুনে এবং হিসাব করে চালাতে পারি। পুরুষের কাজ বাহির থেকে বাজার করে এনে আমাদের হাতে তুলে দিবে, আর সেই বাজারটা আমরা কিভাবে আমাদের পরিকল্পনা অনুযায়ী মাস চালাবো, কিভাবে সেই বাজারটা পুরো মাসটা নিব, সেটা কিন্তু আমাদের উপরে দায়িত্ব থাকে। তবে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু ছোটোখাটো ব্যবসায়ী, আমাদের যেহেতু প্রতিদিনই ইনকাম হয় কম বেশি, তা আমাদের বাজারটাও প্রতিদিনই হয়। তবে একটা কথা, প্রতিদিন বাজার করলে সেই খরচটা কিন্তু বেশি হয়। যারা মাসিক বা সাপ্তাহিক বাজার করেন তাদের খরচটা কিন্তু কম হয় আমাদের তুলনায়। তো যাই হোক, এখানে কিন্তু সব কাটাকাটি করে এনেছি, সব কিছু রেডি করে ফেলেছি, রান্নাটাও বসিয়ে দিয়েছি। প্রথমে ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব মুরগি দিয়ে 2টা আইটেম, আর হচ্ছে গরু গোস্ত দিয়ে বুটের ডাল ভুনা। প্রথমে বুটের ডালই নিয়েছিলাম ভুনা করতে। আমার বোনের ছেলে বুটের ডালটা অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম যেহেতু খালি রান্না করব, তো ফ্রিজে গরু গোস্ত আছে, সেখান থেকে ফ্রেশ দেখে 4-5 টুকরা গরু গোস্ত নিয়েছি, সেটাকে ছোট ছোট করে তারপর বুটের ডাল দিয়ে রান্না করব। আর মুরগির গোস্তর একটা ঝোল রান্না করব, সেটা হচ্ছে আলু দিয়ে। আর এখানে মুরগি কয়েক টুকরা, এটা আলাদাই ছিল, ফ্রিজে ভাজা ছিল, একটু হালকা করে ভেজে রেখেছিলাম। তো সেই মুরগিটা নামিয়ে এখন আমি ভুনা করে নিচ্ছি, একদম ঝাল ঝাল করে ভুনা করব। এই ঝাল ঝাল ভুনাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। দেখবেন ধনী কিংবা গরিব কিংবা মধ্যবিত্ত, আমরা কেউই কিন্তু বেহিসাবি না। যার যার তুলনায় যার যার জায়গা থেকে সেইভাবেই হিসাব করে সংসারটা চালানোর চেষ্টা করি। যার যতটুক আয় সেটা বুঝেই সংসারটা চালানোর চিন্তা ভাবনাটা তৈরি করি, একটা তালিকা তৈরি করি। যাই হোক, এখানে মুরগি ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা বাটিতে বেড়ে নিলাম, আর তারপরে বসিয়ে দিব মুরগির গোস্তটা, ঝোল বসিয়ে দেব। আর যখন আমি সিলিন্ডারে রান্না করি তখন কিন্তু একটা কড়াইয়ের মধ্যেই রান্না করি। হয়তো বা আপনারা এটা দেখলে বলতে পারেন যে একটা কড়াইতে কেন বারবার রান্না করি। আসলে আমার সিলিন্ডারের চুলাটা অনেক বেশি কালি ওঠে, মানে এত পরিমাণ কালি ওঠে কি বলবো, পুরো কড়াই নষ্ট হয়ে যায়। আর এই দেখা যায় কি এই ননস্টিকের কড়াইটা খুব দ্রুত কালি উঠে যায়, ঘষা মাজা তেমন একটা করতে হয় না, ভালো লাগে, সেজন্য এটার মধ্যেই রান্না করি। আর অন্য সব দস্তার কড়াইতে যদি রান্না করি তাহলে সেই কড়াইটা অনেক বেশি ঘষা মাজা করতে হয়, একদম বিরক্তিকর একটা অবস্থা। তাই সবসময় যখন আমি সিলিন্ডার চুলায় রান্না করি তখন এই ফ্রাই প্যানটাই আমি রান্না করি, মানে ননস্টিকের কড়াইটাই রান্না করি। তো এটার মধ্যে যেমন রান্না করতে ভালো লাগে, আবার দেখা যায় কালিটাও খুব দ্রুত উঠে যায়। তো যাই হোক, এখানে মুরগি গোস্তটা বসিয়ে দিয়েছি। প্রথম আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ এই মুরগিটাও কিন্তু ফার্মের মুরগির মতো অনেকটাই নরম থাকে। আমি মুরগির মাংস বেশি একটা নরম হলে খেতে পছন্দ করি না, তাই সবসময় আলুটা খুব ভালো করে কষিয়ে নিই। আলু কষানোর পর মুরগির গোস্তটা দিয়ে দিই, কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিই। এভাবেই সবসময় আমি মুরগি রান্না করি, হোক সেটা ফার্মের মুরগি হোক সেটা লেয়ার মুরগি
বা সোনালী মুরগি, যেটাই হোক না কেন। মুরগিটা যেহেতু ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। তো এখানে তেমন একটা ঝোল দিই নেই, যেহেতু মুরগিটা কষানো হয়েছে, আলুটাও বেশ ভালো করে কষানো হয়েছে। সামান্য ঝোলের পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ রান্না করার পর জিরা গুঁড়াটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমরা যেহেতু তেমন একটা ঝোল পছন্দ করি না, তো যতটুকুই ঝোল রাখি সেটা মুস্তাকিমের জন্য রাখতে হয়। আর আমার বোনের ছেলেও কিন্তু মাংসের চেয়ে আলুটা অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য আলু দেওয়া হয়েছে। এখন যখন আপনাদের সাথে কথা বলছি, সেই সময়টা আমার বোনের ছেলে ইতালিতে, তো ওর জন্য অনেক বেশি খারাপ লাগছিল, মনটার মধ্যে অনেক বেশি শূন্যতা কাজ করছিল। তো এই যে দেখুন আমার কড়াইয়ের অবস্থা কেমন কালি ওঠে, এই জন্যই আমি একটা কড়াইয়ের মধ্যে সবসময় রান্না করি। যাই হোক, বুটের ডাল রান্না করার জন্য এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর গরু গোশতের টুকরাগুলো খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর বুটের ডাল কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করেছি, 2টা সিটি দিয়ে আমি বুটের ডালটা নামিয়ে রেখেছি। যখন গোশতটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন বুটের ডালটা দিয়ে দেব। গোশতটা যখন ভালো করে কষিয়ে এসেছে, একদম সিদ্ধ হয়ে এসেছে, তখন বুটের ডালটা দিয়ে দিলাম। এমনিতেই বুটের ডালও সিদ্ধ করা, বেশিক্ষণ লাগবে না রান্না হতে। এখন ঝোলের পানিটা দিয়ে দিব, তারপরে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে এখন ঢেকে দেব। বাস, আমার রান্নাটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সবাই সবার জায়গা থেকে আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি। পৃথিবীর সমস্ত মানুষের জন্য রইল অনেক দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।